হয়তো আনডকুমেন্টেড কিন্তু কোনো রকম অপরাধ করেননি, তারা যাতে আইনের সুযোগ নিয়ে এই স্বপ্নের দেশ আমেরিকায় থেকে যেতে পারেন, জীবন করতে পারেন। প্রেসিডেন্ট ট্রাম্প নানান রকম ব্যবস্থা নিচ্ছেন এই আনডকুমেন্টেড বা যারা অবৈধভাবে আছেন অথবা যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত আছেন। ইতোমধ্যে একটি ঘোষণাও দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন করতে হবে। যারা বর্ডার ক্রস করে আসছেন, কোনো কেস পেন্ডিং নাই, তারা অবৈধ, তারাই কাগজপত্রহীন বলেন, অবৈধ বলেন, দে আর ইন ডেঞ্জার। এবারকার ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে সারা বিশ্বকে। সো সারা বিশ্বকে তারা তিনটি ভাগে ভাগ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প নানান রকম ব্যবস্থা নিচ্ছেন এই আনডকুমেন্টেড বা যারা অবৈধভাবে আছেন অথবা যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত আছেন। ইতোমধ্যে একটি ঘোষণাও দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন করতে হবে, তাই না? সুতরাং এই যে বিষয়গুলো আছে, রেজিস্ট্রেশনের যে বিষয়গুলো আছে, টিকে থাকার বিষয় আছে, তো এক্ষেত্রে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, কারণ আমরা জানি যে সীমান্ত সুরক্ষা তো আছে, এটা তো অনেক কঠিন করে ফেলেছেন। তার উপর যারাই আমরা যেটা বললাম যে আনডকুমেন্টেড যারা আছেন, বিভিন্ন অপরাধের সঙ্গে যারা জড়িত আছেন, তাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে বলেছেন। তো তাদের নাম, ঠিকানা, ফিঙ্গারপ্রিন্ট এগুলো দিতে বলা হয়েছে। তাহলে এই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কি কি শর্ত আছে, রেজিস্ট্রেশনের পদ্ধতিটা কি, সময়সীমা কত, এবং কেউ যদি না করে থাকে তাহলে তার কনসিকুয়েন্স কি, এই বিষয়গুলো আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। তাহলে অন্তত যারা এই যে টিকে থাকার লড়াই করছেন বা ভীত হয়ে এই আমেরিকা ছেড়ে চলে যেতে চাচ্ছেন, তারা যদি কোনো রকম অত অপরাধ করেন, নিশ্চয়ই আমরা বলবো যে যারা অপরাধ করেননি, হয়তো আনডকুমেন্টেড কিন্তু কোনো রকম অপরাধ করেননি, তারা যাতে আইনের সুযোগ নিয়ে এই স্বপ্নের দেশ আমেরিকায় থেকে যেতে পারেন, জীবন করতে পারেন, ফ্যামিলি নিয়ে থাকতে পারেন, বাচ্চারা তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারেন, এই বিষয়গুলো আপনার মুখ থেকে শুনতে চাই জনাব মোহাম্মদ। থ্যাংক ইউ ওয়ান মোর টাইম রানা ভাই। সো এভাবে শুরু করি। প্রথমে শুরু করি আমি এলিয়েন রেজিস্ট্রেশন প্রসেস সম্পর্কে। কারণ প্রেসিডেন্ট বুশ যখন 9/11-এর পরে যে রেজিস্ট্রেশন পদ্ধতি করেছিলেন, সেটা ছিল স্পেশাল রেজিস্ট্রেশন অনলি মুসলিম কান্ট্রির জন্য। তবে এবারকার রেজিস্ট্রেশনটার নাম দেওয়া হয়েছে এলিয়েন রেজিস্ট্রেশন। সো আমি এখন একটু বলার চেষ্টা করব কারা রেজিস্ট্রি করবেন, কারা করবেন না। সংক্ষেপে এভাবে বলি, যাদের কেস পেন্ডিং আছে তারা কেউই করতে হবে না, বিকজ ইজ রেজিস্টার্ড অলরেডি। যেমন আপনি অ্যাসাইলাম ফাইল করছেন, বিয়ের কেস ফাইল করছেন, I-130 ফাইল করছেন, যাই করে থাকেন, বিকজ ইউর নেম ইজ অলরেডি দেয়ার। আচ্ছা, কারা করবেন না? যারা কোনো কিছুই ফাইল করেন নাই, ভিজিট ভিসা আসছেন, 30 দিনের বেশি থাকছেন বা থাকার সম্ভাবনা প্ল্যান নিয়ে আসছেন, তাহলে তারাও স্পেশাল এই যে এলিয়েন রেজিস্ট্রেশন করতে হবে। আবার যারা বর্ডার ক্রস করে আসছেন তারাও করতে হবে। মোট কথা হলো এভরিবডি আদার দেন দোজ হু অলরেডি হ্যাভ এ কেস পেন্ডিং উইথ দ্য USCIS। আপনাকে একটু থামাই দিই, কারণ ঠিক আপনি যে বিষয়টি নিয়ে কথা বলছেন সেটার উপরে রাশিদুল খান একটা প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে অবৈধ বলতে আমরা কি বুঝি, সেটা বলছেন যে আমার সোশ্যাল ওয়ার্ক ফরম্যাট আছে, মানে ড্রাইভিং লাইসেন্স, তারপরে স্টেট আইডি আছে, তাহলে কি আমি অবৈধ? আপনাকে বলি, যখন ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় ছিল, তখনকার ট্রেন্ড ছিল অবৈধ বলে কোনো শব্দই নেই, এটাকে তখন ক্লাসিফাই করা হতো নন সিটিজেন এবং সিটিজেন। বাট বর্তমান প্রশাসন এভাবে ক্লাসিফাই করছেন, যারা বর্ডার ক্রস করে আসছেন, কোনো কেস পেন্ডিং নাই, তারা অবৈধ, তারাই কাগজপত্রহীন বলেন, অবৈধ বলেন, দে আর ইন ডেঞ্জার। কোনো কেসও পেন্ডিং নাই, বর্ডার ক্রস করে আসছেন অথবা ভিজিট ভিসা বা কোনো বিষয়ে আসছেন কিন্তু এইটা এক্সপায়ার হয়েছে, কোনো কিছু নাই, এদেরকে বলা হয় vulnerable মেম্বার অফ দি সোসাইটি, তাদেরকে ধরপাকড় করতেছে। তবে যদি যে ভদ্রলোক এখন কোশ্চেন, ওনার নাম কি নাম, জনাব রাশিদুল হক সাহেবের প্রশ্নের উত্তর হচ্ছে এইরকম, যদি ওনার কেস পেন্ডিং থাকে, ওয়ার্ক পারমিট পেয়ে থাকে, সুতরাং উনি অবৈধ নয়, উনি রেজিস্ট্রেশনও করতে হবে না। বলছেন যে তার কেস কোর্টে চলমান আছে, ওয়ার্ক পারমিট আছে, সোশ্যাল আছে, ড্রাইভিং লাইসেন্স, স্টেট আইডি সবই আছে, রাইট। সুতরাং সে যে লিগ্যালাইজেশন প্রসেস আছে, সুতরাং কোনো ভয়ের কিছু নেই এবং হি ইজ গুড, তাকে রেজিস্ট্রেশনও করতে হবে না। আশা করি রাশিদুল খান আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন, এবার আপনি বলুন। আচ্ছা, শিওর। এরপর আসি পৃথিবীব্যাপী, যেটা আমি বলছিলাম, বুশের প্রশাসনের সময় শুধুমাত্র মুসলিম দেশসমূহের উপর নিষেধাজ্ঞা, ভ্রমণ নিষেধাজ্ঞা করা হয়েছিল। এবারকার ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে সারা বিশ্বকে। সো সারা বিশ্বকে তারা তিনটি ভাগে ভাগ করেছেন, রেড,
কান্ট্রিজ, অরেঞ্জ কান্ট্রিজ অ্যান্ড দি ইয়েলো কান্ট্রিজ। রেড কান্ট্রি বলতে বোঝা যেমন লিবিয়া, ইরান, এই সমস্ত দেশ থেকে দেশ যুক্তরাষ্ট্রের ক্লিয়ারলি ডাইরেক্টলি মনে করে শত্রু, তাদেরকে দে ক্যান নট কাম এট অল। যখন এরপর অরেঞ্জ হলো তাদেরকে হেভিলি স্ক্রুটিনি করা, আই রাখা হবে। যখন পোর্ট অফ এন্ট্রিতে আইসের সামনে লিস্ট থাকবে বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ইরাক, সো এক্সকিউজ মি স্যার, ইউর পাসপোর্ট, ওকে ইউ আর ফ্রম ইরান, ওকে ইউ ক্যান গো ব্যাক। আর চেক করার দরকার নেই, বিকজ রেড কান্ট্রি। অরেঞ্জ কান্ট্রি দে লুক ইন টু দি, তার এলিয়েন নাম্বার দেখে, তার নাম, ডেট অফ বার্থ দেখে ম্যাচ করে দেখবে যে সে বা তার কোনো সংগঠন বা কোনোভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোনো প্রকার টেরোরিজমের সাথে বা যুক্তরাষ্ট্রের ক্ষতিকর কোনো কিছু করেছেন কিনা বা করার সম্ভাবনা আছে কিনা, এটা যাচাই করে ওনাকে তারপর ঢুকতে দেওয়া হবে, যে লিস্টে পাকিস্তান শিওর আছে। এরপর আসেন আপনি যেটা ইয়েলো কান্ট্রিকে, এটা সুযোগ দেওয়া হবে তাকে রেকটিফাই করার জন্য 60 days। এতে কান্ট্রিকে ডিপার্টমেন্ট অফ স্টেট বলবে ইউ হ্যাভ টু ডু দিস, ইউ হ্যাভ টু ডু দিস, ইউ হ্যাভ টু ডু দিস। ফর এক্সাম্পল, যেমন এক্সাম্পল ঢাকার কথাই যদি ধরি, তারা ঢাকাতে আইস এজেন্ট থাকবে, তারা ডিটারমিন করবে, তারা দেউল কারণ ঢাকাতে তো এমনিতে চেক করে, ওদের সাথে ইন এডিশন তারাও চেক করে দেখবে লোক ঢোকার সময় কোনো আছে কিনা। সো দিস ইজ, বাট আরেকটা সুখবর বলি, এখন পর্যন্ত কোনো নিউজ মিডিয়া বলে নাই বাংলাদেশের নাম। তবে আমি এই ক্ষেত্রে একটা, দেখুন ট্রাম্প একটা আনপ্রেডিক্টেবল ইন্ডিভিজুয়াল, সে কখন কী করে কেউ বলাই যায় না। যখন দেখা গেল যে কোথাও একটা খবর পাইছে বেশি এক গ্রুপ বাঙালিকে কোনো খারাপ কাজ করতেছে বা এক গ্রুপ অফ বাঙালি এক দলায় পাওয়া গেছে, তারা সব ইলিগেল, তারা কোনো ক্রাইমের সাথে জড়িত, তার হি কুড জাস্ট সে আই ইনক্লুড হিম টু। কারণ এখন তো কোনো কংগ্রেস লাগতেছে না, কারো মতামত লাগতেছে না। আমেরিকার নিরাপত্তা বিষয়ক যিনি আছেন, ডাইরেক্টর যিনি আছেন তুলসী গেবার্ট, তিনি তো ভারতে যখন আলোচনা করেছেন, তিনি কিন্তু একটা অভিযোগ করেছেন যে বাংলাদেশে যারা মানে হিন্দু ধর্মাবলম্বী বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা নির্যাতনের শিকার ইত্যাদি ইত্যাদি। এখন প্রেসিডেন্ট ট্রাম্প কার কথা বিশ্বাস করবে, কখন কি ধরি বসে, এটা পাগলা গোনার মতো একটা কাজ কারবার চলতেছে। সুতরাং ভেরি কেয়ারফুল। আমরা যেন, আমার অনুরোধ হবে আপনাদের মাধ্যমে যে আমরা যেন বিহেভ, আমরা যেন ভালো আচরণ করি, কোনো প্রকার ক্রাইমের সাথে শপ লিফটিং যেন না করি। ফেয়ার ইভিশন ইজ এ সিরিয়াস ম্যাটার। ভা না দিয়ে ঢুকে যাওয়া, বেশি সব দোকানে চুরি না করা, এবং বিশেষ করে ডোমেস্টিক ভায়োলেন্সে তারা সিরিয়াসলি নেবে। মারওয়ানা ব্যবহার বা মারওয়ানার সাথে জড়িত স্মাগলিং, মানে আপনি যে ডোমেস্টিক ভায়োলেন্স বা যেগুলো যে সমস্ত অপরাধের কথা বলছেন, তারা যারা আমেরিকায় আছে তারা তো কথাই বলতেছে না। আপনি তো এর মধ্যে আলোচনা করছিলেন যে ব্যান্ড নিয়ে কিছু কথা বলতেছিলেন, যে সেই সমস্ত বিকজ তখন তারা দেখবে আমেরিকার ভিতরে এই ধরনের ক্রাইম বাংলাদেশের বংশধরা জড়িত আছে, সুতরাং উই ডোন্ট ওয়ান্ট এনিবডি ফ্রম দেয়ার। এই ধরনের অভিযোগের সাথে অভিযোগ ছিল কিন্তু মীমাংসা হয়ে গেছে, তাদের তো কোনো সমস্যা নেই। সেটা ইন্ডিভিজুয়াল কেস বাই কেস হয়ে গেছে। যখন দেখা যায় মেজরিটি অফ পিপল ডুইং সামথিং, তখন যখন একটা আমরা ওই বহু বছর পুরানো কথা একে নষ্ট করে সবই দুঃখ পায়, বালকে আগুন দিয়ে গড় পাওয়া যায়। বলছি এই জন্য আমাদের কিছু যদি লোক সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত হয়, মুসলমান নাম, আমাদের বাঙালির নাম, ইতিপূর্বে আপনারা নিউজ মিডিয়া দেখছেন, সারা শহরে আওড়ন সৃষ্টি হয়েছে যে টেরোরিজমের সাথে এই বাঙালি জড়িত, এই বাঙালি জড়িত। এটা বলছি এই জন্য, যদি এই ধরনের এই নেক্সট 4 year ভিতরে কোনো রকমের প্রপাগান্ডার মাধ্যমে যদি হয়, আর আমার দেশের লোকের একটা টেন্ডেন্সি আছে যেই দলের ক্ষমতা থাকে আরও দলের বিরুদ্ধে কিছু কথা বলে দেওয়া, এটা কিন্তু ভেরি ভেরি ব্যাড। কারণ আমাদের দল যেই দলে থাকুক, সেই দেশে হোক, আমরা যেন দেশকে সমর্থন করি, দেশের গুণগান যেন গাই, আমরা গুড কান্ট্রি, এটা যেন আমরা এখানে প্রতিষ্ঠিত করি। এর ফলে আমরা এই যে ডাবল ব্র্যান্ডের কোনো পর্যায়ে আমরা পড়ব না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।